রিপাবলিক বাংলায় আপনাদের আরো একবার স্বাগত এবং এই চায়ে চুমুক দিতে দিতে কিন্তু আজকে রবিবাসরীয় আড্ডা আমরা শুরু করব। আজকে আমাদের সঙ্গে অবশ্যই আমাদের অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গেও পরিচয় করাবো। তবে তনয় আমরা দেখছি যেভাবে যদি অনুপ্রবেশ নিয়ে আমরা কথা বলি, যেটা নিয়ে আমরা দেখলাম যে গতকাল আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরব হলেন, জেপি নাড্ডা তিনি সরব হলেন, সেখানে কোথাও কি কিন্তু একটা ব্যাধিতে পরিণত হয়েছে অনুপ্রবেশ এবং দেশ জুড়ে তা কিন্তু ক্রমাগত আক্রান্ত করছে। এবং সবচেয়ে বড় কথা, এই রাজ্যেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনুপ্রবেশ চলছে, একই সঙ্গে জমি যারা মাফিয়া রয়েছে তাদেরও কিন্তু দেদার লুটপাট চলছে। সবথেকে বড় বিষয়, গতকালই দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে এবং দুটি রাজ্যের কথা যদি বলতে যাই তাহলে একদিকে যেমন মহারাষ্ট্র রয়েছে, ঠিক তার পাশাপাশি আপনারা জানেন ঝাড়খণ্ড রয়েছে। যেই ঝাড়খণ্ড নিয়েই আজ মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই ঝাড়খণ্ড। তার একটাই কারণ অনুপ্রবেশ সমস্যা। যে অনুপ্রবেশ নিয়ে রীতিমতন ঝাড়খণ্ডে মানুষজন তারা উদ্বেগে রয়েছেন এবং একই সঙ্গে গোটা দেশের, যেমনটা পিও বলল, যে একটা ব্যাধিতে পরিণত হয়েছে এই অনুপ্রবেশ। সুতরাং অনুপ্রবেশ রোখা সম্ভব কিভাবে? গতকাল যখন ভোটের রেজাল্টের সামনে আসে তার পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রিত্বের তরফ থেকে, অর্থাৎ সব থেকে বড় বিষয় যদি বলা হয় একেবারে স্পেসিফিকভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোচ্চার হয়েছেন এবং স্পষ্টত বলেছেন যেভাবে অনুপ্রবেশ একটা বড় ব্যাধিতে পরিণত হয়েছে, যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন জায়গায়, যেই সমস্যাটার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশকে রুখতে হবে এবং তার জন্য কড়া পদক্ষেপ যদি নেবার প্রয়োজন হয় তাহলে কেন্দ্রীয় সরকার তা নেবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বক্তব্য রেখেছেন তা নন, একই সঙ্গে সুরে সুর মিলিয়েছেন জেপি নাড্ডাও। প্রথমে আপনাদের বক্তব্য সামনে রাখি, শুনুন এবং তারপর আসছি আমরা আলোচনা। मैं झारखंड में इस बात का विश्वास दिलाता हूं कि वहां का मत हमें विपक्ष में बैठने के लिए कहा है, हम वहां पर रचनात्मक विपक्ष की भूमिका निभाएंगे और देश को मजबूत करते हुए बांग्लादेशियों के खिलाफ जो वहां पर विषय चला है उसको हम अंतिम स्तर तक लड़ेंगे और उस बात को हम उजागर करेंगे। আমরা শুনলাম তনয়, যেখানে একটা দৃঢ় সংকল্প নেওয়া হলো হাইকমান্ডের তরফ থেকে, অর্থাৎ বিজেপি হাইকমান্ডের তরফ থেকে, এবং সেখানে গিয়ে তারা পরিষ্কার বলছেন যে কোথাও গিয়ে যে অনুপ্রবেশ নিয়ে কিন্তু বারবার করা বার্তা দিচ্ছেন। এবং আমরা মূলত দেখলাম যেভাবে ঝাড়খণ্ডে সেখানে অনুপ্রবেশ বেড়েছে, বাংলাদেশে অনুপ্রবেশ, বা কোথাও কোথাও গিয়ে দেখা যাচ্ছে কাঁটা তার পেরিয়ে কিন্তু খুব সহজে ঢুকে যাচ্ছে অন্যরা, এবং তার জন্যই জনবিন্যাস বদলে যাচ্ছে গোটা দেশের। এবং তারপরে এভাবে বিজেপি হাইকমান্ডের করা একটা বার্তা এবং সেখানে রুখে দাঁড়াবে সর্বতক্রমে তারাই, এমনটা কিন্তু মোদির পাশাপাশি আমরা শুনলাম জেপি নাড্ডার মুখেও। পাশাপাশি কংগ্রেসকেও কিন্তু তিনি নিশানা করেছেন, কিন্তু কংগ্রেস এক্ষেত্রে কেন আসছে? আলোচনার প্রেক্ষাপটের কারণটাই বা কি? অবশ্যই আমরা জানবার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করব। তার কারণ শুধুমাত্র অনুপ্রবেশ নয়, এর সঙ্গে সঙ্গে জমি জায়গা সবটাও সমস্যার মধ্যে রয়েছেন, অর্থাৎ সম্পত্তি নষ্ট হচ্ছে, সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। এই নিয়ে আজকে আমাদের আলোচনা। যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষেও বক্তব্য রাখবেন, রাজুবাবুকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন শক্তি মৈত্র, কংগ্রেসের মুখপাত্র, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনা। এবং আমাদের সঙ্গে রয়েছেন পঙ্করাজ রয়, আপনাকেও স্বাগত জানাই, বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আমি প্রথমেই আজ শক্তিবাবুকে দিয়ে শুরু করি, যেহেতু আলোচনার প্রেক্ষাপটটা এমন একটা জায়গায়, যেই জায়গাতে যদি আমরা আলোচনা শুরু করতে যাই বা আলোচনা করতে যাই তাহলে সূত্রপাতটাই হয় সেই কংগ্রেস থেকে। নিশানাও করা হয়েছে এই জায়গায় যে এই ওয়াক অফ বিল থেকে শুরু করে যেভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে একটু বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, কোথাও গিয়ে এই গোটা বিষয়টার সঙ্গে কংগ্রেসের জড়িত রয়েছে, সেটা কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে লেখা আছে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সংসদীয় গণতন্ত্রে শুধু আমি কোনো একটা সম্প্রদায়, আমি নিজে ব্রাহ্মণ হিন্দুকেই সমর্থন করব, জৈন শিখ ইসাহি অন্যান্য যে সমস্ত আছে তাদেরকে কোনো রকম সুবিধা দেব না, এটা ভাববার কোনো কারণ নেই। কংগ্রেসকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জেপি নাড্ডা একটা সর্বভারতীয় দলের সভাপতি, 15 বছর বার ক্ষমতায়, সংবিধানকে চেঞ্জ করা বা সংবিধান বহুবার অ্যামেন্ড হয়েছে, সংবিধান সংশোধন হয়েছে, সেখানে যদি মনে করে তার জন্য পার্লামেন্ট আছে, তার জন্য লোয়ার হাউস আছে, আপার হাউস আছে, শুধু একটা জায়গায় জিতে শুধু আজকে বারবার করে আজ থেকে পার্লামেন্ট ইলেকশনে যখন বলেছিল 400 পার, সেই সময় শুধু রামের নাম নিয়ে, শুধু একটা ঠাকুরের নাম নিয়ে, এবং আমি বায়োলজিক্যাল সন্তান নই সেদিনও প্রধানমন্ত্রী বলেছিলেন। আজকে কংগ্রেসকে এই জায়গায় দাঁড় করানো এটা একটা রাজনৈতিক বিচারিতা ছাড়া আর কিচ্ছু নয়।
কিন্তু ভোট ব্যাংকের দিকে শুধুমাত্র তাকিয়ে কি এই ওয়াকফ বোর্ডকে সমর্থন করা হচ্ছে? কখনো নয়, যে অভিযোগ উঠছে কখনো নয়। পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত তাহলে মাতৃকা, আসল বিষয়টা কি? আসল বিষয়টা শুনুন। ওয়াকফ বিলকে ভোট ব্যাংকে সম্প্রদান করে তাহলে উনি ওয়াকফকে উড়িয়ে দিন, আমরা তো বারণ করছি না। যদি ক্ষমতা থাকে, উনি যেটা নাড্ডা বললেন আজকে তো এরকম হয়েছে, বহু বিল বিরোধী শূন্য জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা বিল পাস করানো হয়েছে এই পার্লামেন্টারি নির্বাচনের আগে। আজকে 240-এ বিরোধী দাঁড়িয়ে শূন্য বলছেন, কিন্তু সেই ব্যর্থতার দায় কি নেবেন? না, ব্যর্থতার দায় তখন ছিল যে অবস্থা, তখন কংগ্রেস 40টা আসনে ছিল। আজকে কংগ্রেস সেই জায়গায় দাঁড়িয়ে নেই, তখন একক বিজেপি সংখ্যাগরিষ্ঠতা মানুষ ছিল। আপনাদের উপর ভরসা রাখতে পারেনি, কিন্তু না। তার দায় তো নিতে হবে। দায় শুনুন, হার জিত একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকবেই। পরাজয় মানেই যে আমি ময়দান থেকে পালিয়ে গেলাম, এটা তো নয়। উনি তো বলেছিলেন 400 আসন পাবেন, পেয়েছেন কি? বেশ, আমি একটু উত্তর নিই, পঙ্কজ বাবু। বিষয়টা হচ্ছে যে ওই যে সেকুলারিজম বলে যে কথাটা বলা হয়, সেটা 1950 সালে সংবিধানে ছিল না। 75 সালের পরে আমরা জানি সেটা ইনসার্ট করা হয়েছে। বিষয়টা হচ্ছে দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তখন মানে প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ প্রচণ্ড বিরোধিতা করেছিলেন বিষয়টা। জিন্নার বিরোধিতা যেমন করেছেন কংগ্রেসের ভেতরে থেকে, তাই তার বইয়ের একটা অংশ 30 বছর প্রকাশিত হতে দেওয়া হয়নি। পরবর্তীকালে ওরিয়েন্টাল লংম্যান থেকে বেরিয়েছিল, সেখানে বিজেপি নয়, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির তৃতীয় যে শক্তিশালী সদস্য সংখ্যালঘু, তিনি কিন্তু এই কার্ড খেলার বিরোধিতা করেছেন প্রকাশ্যে। এটা বিজেপির কথা নয়। ডেমোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে, সেটা আসামে এমন হয়েছে 1995 সালে মানে বলজিৎ রায়। তোষণটা কি একটা ট্রাম্প কার্ড হয়ে দাঁড়িয়েছে? কোনটা তোষণটা না, তোষণ তো বটে। ওয়াকফের নামে, ওয়াকফের আন্ডারে যে যতটা জমি আছে সেটা হচ্ছে পাকিস্তানের আয়তনের প্রায় সমান ভারতবর্ষে। এবং অনুপ্রবেশ, এটাকে বারবার বলা হয়েছিল, পপুলেশন এক্সচেঞ্জের কথা করা হয়নি। অর্থাৎ আমার কথা হচ্ছে সেকুলারিজমটা কেন স্বাধীনতার আগে মনে পড়লো না, কেন পরিষ্কারভাবে এটা করা হলো না, এই কার্ডটাকে জিয়ে রাখা হলো কেন? আজকে বালুচের প্রধানমন্ত্রী তিনি বলেন যে আজকে যে পাকিস্তানের কথা বলা হচ্ছে, যাদের মানে একই প্রায় টোনটা একই, এই জন্য উদাহরণটা বললাম, তারা মানে রিলিজিয়াস ক্লিনজিং করছে বাংলাদেশে। আজকে আমরা দেখছি, আমরা বালুচে দেখছি একই কাজ করছে, আফগানিস্তানে একই কাজ করা হয়েছে। আমাদের ডেমোগ্রাফিটাকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডকে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ দেশভাগ যার ভিত্তিতে হচ্ছে, বিপদে কারা পড়ছে? যারা করছে, যারা বারবার ওই যে বললাম প্রথমে ইন্ডি, না জিতলে পিন্ডি, এই তো হচ্ছে। সুতরাং মহারাষ্ট্রে যে ফলটা এসছে, এটা কিন্তু মনে রাখা হচ্ছে যে 50 বছর পরে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি এসছে। 50 বছর পরে প্রমাণিত হচ্ছে যে কংগ্রেসও বহু জমি জমা এভাবে ছেড়ে দিয়েছে, ওয়াকফ সম্পত্তি কোথাও গিয়ে লুট করা হয়েছে, এবং কোথাও গিয়ে যেভাবে বারবার তাদেরকে সাপোর্ট করা বা এই বিষয়গুলোকে মদত দেওয়া, সেটা শুধুমাত্র গোটা দেশের সমস্ত জায়গায় ছবিটা তা নয়, এই রাজ্য বারবার দেখেছে। তবে গতকাল যেভাবে প্রধানমন্ত্রী এটা নিয়ে সরব হলেন, আরো একবার শোনাতে চাইব ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कांग्रेस ने तुष्टीकरण के लिए कानून बनाए, सुप्रीम कोर्ट के आदेश तक की परवाह नहीं की। इसका एक उदाहरण वक्फ बोर्ड है। दिल्ली के लोग तो चौंक जाएंगे। हालात ये थी कि 2014 में इन लोगों ने सरकार से जाते जाते दिल्ली के आसपास की अनेक संपत्तियां वक्फ बोर्ड को सौंप दी थी। बाबा साहब आम्बेडकर जी ने जो संविधान हमें दिया है ना, जिस संविधान की रक्षा के लिए हम प्रतिबद्ध है, संविधान में वक्फ कानून का कोई स्थान ही नहीं है। लेकिन फिर भी कांग्रेस ने तुष्टीकरण के लिए वक्फ बोर्ड जैसी व्यवस्था पैदा कर दी।
ये इसलिए किया गया ताकि कांग्रेस के परिवार का वोट बैंक बढ़ सके, सच्ची पंथ निरपेक्षता को कांग्रेस ने एक तरह से मृत्यु दंड देने की कोशिश की है। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য সামনে আনলেন গতকাল, তা নিয়ে অন্তত এটা পরিষ্কার যে কোথাও গিয়ে কংগ্রেস সাপোর্ট করছে বা এই ওয়াকফকে সেখানে তাদের স্বার্থ রয়েছে। তো এটা তো করতে কোথাও গিয়ে তৃণমূল তো পিছিয়ে নেই। আমরা দেখছি যে এখানে শীতকালীন অধিবেশন বিধানসভা যেটা হতে চলেছে, সেখানে কিন্তু এই ওয়াকফ বিরোধিতায় বিল আনতে চলেছে রাজ্য। তাহলে কি এই যেভাবে জমি মাফিয়া রাজ চলছে, যেটা সম্পত্তি লুট চলছে, সেখানে কোথাও কি মনে হচ্ছে না রাজুবাবু যে প্রশ্রয় দেওয়া হচ্ছে বা পরোক্ষভাবে সেটাই প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার? দেখুন, এখানে একটু আগে পঙ্কজবাবু বললেন যে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে। তো ধর্মের ভিত্তিতে যখন দেশভাগ হয় তখন এখানকার যারা মুসলিম মাইনরিটিস যারা ছিলেন তারা যখন এই দেশটাকেই বেছে নিল যে অন্য দেশে তারা যাবে না, অর্থাৎ ধর্মের ভিত্তিতে যদি দেশভাগ হয়, কিন্তু যারা ওই ধর্মের ভিত্তিতে দেশভাগটাকে মানল না, তারা ভারতবর্ষকে নিজের মা হিসাবে তারা এখানেই থাকতে শুরু করলো দেশভাগের পর থেকে বা দেশভাগের আগে থেকে যারা এখানে রয়েছে। আজকে যদি হঠাৎ করে তাদের পিছনে এইভাবে উগ্র হিন্দুত্ববাদী, যেটা বলে উগ্র হিন্দুত্ববাদী মানে উগ্র ব্রাহ্মণ্যবাদী, যেটা আজ থেকে 500 বছর আগে ছিল, জাতপাত ছোঁয়াছুঁয়ি বিচার ছিল, সেই বিচারধারা যদি এখন নরেন্দ্র মোদী লাগু করার চেষ্টা করে, তাহলে স্বাভাবিকভাবে সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত সাধারণ মানুষ তার বিরোধিতা করবে। এটা এই আমাদের ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, সেটা সবাই জানে, কিন্তু সেখানে নরেন্দ্র মোদীরা এবং যারা ভারতীয় জনতা পার্টি তারা শুধু মনে করে যেটা উগ্র হিন্দুত্ববাদী একটা দেশ গড়ে তোলার একটা যে চক্রান্ত আপনি তো করছে। বিজেপির কথা বলছেন, কিন্তু তৃণমূল কেন এর বিরোধিতা করছে? তার স্ট্র্যাটেজি কি, তার সমীকরণ কি? মানে কোথাও গিয়ে তোষণের পক্ষে আবার সমর্থন পাওয়া, ভোট ব্যাংক পাওয়া, সেটাই তাহলে কি মূল উদ্দেশ্য? শুধু তৃণমূল কেন, সমস্ত বিরোধী দল, মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে রাজবাবু। আমার মনে হয় আমাদের এই দেশে যারা সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা যারা বসবাস করছেন, বিজেপি কি তাদের বিরোধিতা করছে, নাকি অনুপ্রবেশে যেখান থেকে হচ্ছে এবং সেখানে যে পরিমাণ নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজন ঢুকছেন সেটার বিরোধিতা করছে? এটাই আসল ঘটনা। গিমিক আছে এখানে একটা, যে গিমিকটা কি, যে এখানে যারা অনুপ্রবেশ করছে, মানে আপনাদের টিভিতে বা এমন একটা বার্তা ছড়ানো হচ্ছে, যারা এখন প্রেজেন্ট অনুপ্রবেশ করছে তাদের বার্তাটা টিভিতে দেখানোর চেষ্টা করছে, কিন্তু নরেন্দ্র মোদীরা এবং ভারতীয় জনতা পার্টি সরকার যেটা চাইছে সেটা হচ্ছে এই দেশে বা পশ্চিমবঙ্গ রাজ্যে দীর্ঘদিন ধরে যারা ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় বসবাস করছে, তাদের ভোটার কার্ড আধার কার্ড আছে, জমি জায়গা আছে, সেই তাদেরকে এখান থেকে সরানোর কথা নরেন্দ্র মোদী এবং ওই ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের দপ্তর বলতে চাইছে, কিন্তু সামনে দেখাচ্ছে অনুপ্রবেশ। একটু আগে জেপি নাড্ডার একটা বক্তব্য শোনাচ্ছিলেন না, বললো বাংলাদেশিদেরকে এখান থেকে আমরা সরাবো, অর্থাৎ বাংলাদেশি কথাটা মনে রাখতে হবে যে এখন ঢুকছে বা ঢুকবে তারা নয়, যারা বহুদিন ধরে এই রাজ্যে বসবাস করছে তাদেরকে সরানোর চক্রান্ত বা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এটাই ওনারা বলতে চাইছেন। যদি কোনো দেশের গোটা দেশে জনবিন্যাস বদলে যায়, তার পরিকাঠামো বদলে যায়, সেটার ক্ষেত্রে যদি কোনো স্টেপ নেওয়া হয়, তাহলে কি সেটা কি অন্যায়? তাহলে তো সম্পূর্ণভাবে আমার যেটা মনে হলো যে জেপি নাড্ডা সাহেবকে এখন প্রেজেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী করার চক্রান্ত চলছেন, কারণ জেপি নাড্ডাও অমিত শাহর দপ্তরে কাজে খুশি নন, নরেন্দ্র মোদীও খুশি নন, কারণ যদি অনুপ্রবেশ এখন ঘটে বা আগামী দিনে ঘটে, তার সম্পূর্ণ দায়ভার যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি তার মানে কাজে অক্ষম, ওনার সিকিউরিটি দিয়ে বিএসএফ দিয়ে উনি আটকাতে পারছেন অনুপ্রবেশ, তাই অনুপ্রবেশ হচ্ছে। অর্থাৎ জেপি নাড্ডাও আওয়াজ তুলছে অমিত শাহর বিষয়ে, নরেন্দ্র মোদীও আওয়াজ তুলছে অমিত শাহর বিষয়ে, অর্থাৎ এখানে তাদের গোষ্ঠীদ্বন্দ্বর ব্যাপার, সেখানে তাদের হয়তো অনুপ্রবেশ রোখা যাচ্ছে না। সেটা যদি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা হয়, তাহলে এত অনুপ্রবেশ হওয়ার পরেও তারা যে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন এবং সেই খবর রাজ্য সরকারের কাছে নেই, তাহলে এটা রাজ্য সরকারের ব্যর্থতা নয়? 1971 সালে যখন মুক্তিযুদ্ধ আন্দোলনের সময় প্রচুর মানুষ এই দেশে চলে আসে, ইন্দিরা গান্ধীও সেই সময় একটা নোটিফিকেশন জারি করেছিল যে ওই দেশে যুদ্ধ চলাকালীন তারা এখানে এসে তারা কিছুদিনের জন্য তাদের থাকতে পারে, বা অনেকে লং টাইম ভিসা দিয়েছিল, এলটিভি বলা হয় যাকে, সেই লং টাইম ভিসা নেওয়ার পরে এখানে তারা থেকে গেছে, অনেক মানুষ যায়নি। এবার সেই মানুষগুলো যারা বসবাস করছে তাদের বংশ বৃদ্ধি হওয়ার ফলে এখন অনেক লোক সেটা আকারে ধারণ করেছে। এখন হচ্ছে সেই তাদেরকে উৎখাত করার একটা চক্রান্ত করছে এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ দপ্তর। অর্থাৎ এরা যে বলছে, আপনার অভিযোগ এবং সেই অভিযোগটা কি সত্যি? এই কাজই কি তাহলে বিজেপি করতে চাইছে পঙ্কজ বাবু? বিষয়টা হচ্ছে তাদের সিএ যে আনা হয়েছিল 71 সালের প্রশ্নই আসছে না,
সিএটা কাট অফ ডেটটা 71-এর অনেক পরে। প্রথম নাম্বার ওয়ান, নাম্বার হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচারে ল অ্যান্ড অর্ডারটা কিন্তু রাজ্যের বিষয়। যে কোনো সময় অন্য কিছু বললেই বলা হয় এটা রাজ্যের বিষয়, কিন্তু রাজ্য তাদের মানে বলা যেতে পারে যে তাদের বিভিন্ন রকম যে সরকারি নথিপত্র তারা লোকাল কাউন্সিলর, এই কসবার আপনারাই দেখিয়েছেন ঠিক, গুলশান যে কলোনি। কিভাবে একটা পাড়া তৈরি করে দেওয়া হচ্ছে। এইভাবে 71-এর বিষয় নয়, 71-এর ব্যাপারে আমরাও সংবেদনশীল। তখন যারা এসছিলেন তার মধ্যে একটা অংশ ফিরে গেছেন, যারা ফিরে যাননি, যারা ভারতীয় দেশপ্রেমিক সংখ্যালঘু মুসলমান, তাদের ব্যাপারে তাদের তো নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে পাঠানোর তো কোনো কথা বলা হয়নি। তারপরে যারা জমি দখলের জন্য বা বৈবাহিক সূত্রে ভারতবর্ষকে অন্যভাবে দখল করার জন্য যারা এসেছিলেন তাদের ব্যাপারে অনুপ্রবেশ এবং শরণার্থীর মধ্যে পার্থক্য আছে, ওরাও গুলিয়ে ফেলছেন। বেশ, আমি এখান থেকে 10 সেকেন্ডের উত্তরটা নিই। 10 সেকেন্ড আমি শক্তিবাবুর কাছেও যাবো। একেবারে 10 সেকেন্ড। বেশ, না, আমি বলছি যে সিএর কথাটা উনি বললেন পঙ্কজবাবু, সিএটা শুধুমাত্র যারা RRF হতে আবেদন করেছিলেন ওপার বাংলা থেকে এসে RRF রিজিওনাল রেজিস্টার্ড ফরেনার অফিসারের কাছে যারা এসে আবেদন করেছিল যে আমরা এই দেশে থাকতে চাই বা আমাদের এখানে আশ্রয় দেও, শুধুমাত্র তাদের জন্য সিএ, সেই সংখ্যাটা সারা ভারতবর্ষে 31,313 জন, আর বাংলায় মাত্র 147 জন। এই ফিগারটার জন্য সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে চালু করা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, শুধুমাত্র সিএ 31,313 জনের জন্য, সমস্ত ওপার বাংলা বা এদের জন্য নয়। আর এখানে শরণার্থী শব্দ যেটা বলা হচ্ছে, শরণার্থী শুধু 71-এই করা হয়েছিল, আর শরণার্থী বা আমাদের এই দেশে। বুঝলাম রাজুবাবু, বুঝলাম যে আপনার যে মতামত বা আপনি যেটা ব্যাপারটা বলতে চাইছেন, কিন্তু এই নিয়ে শক্তিবাবু কি বলবেন? শুনুন, আইনটা যখন আমার পক্ষে যাবে তখন আমার ঠিক আছে, আইনটা যখন আমার বিপক্ষে যাবে আমি তার বিরোধিতা করব। আজকে যে কথা বিজেপির মুখপাত্র বলছেন যে সেকুলারিজম কথাটা মানতে হবে, শরণার্থী এবং অনুপ্রবেশকারী দুটো ডিফারেন্ট ডেফিনেশন আমরা খুব ভালো জানি যে শরণার্থী এবং আচ্ছা, অনুপ্রবেশ করার সীমান্ত রক্ষার দায়িত্বটা কার? কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের? এক, বিএসএফ যদি ব্যর্থ হয়, স্টেট ল বলছেন যে রাজ্য সরকারের, তখন বলবেন যে আমাদের অধিকারে। আজকে আমার বক্তব্য একটাই, ভারতবর্ষের সংবিধান উনি নিশ্চয় জানা উচিত যে কতবার সংশোধন হয়েছে ভারতবর্ষে। তাহলে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে কাজ করছে না কেন? সমস্যাটা কোথায়? একটা কথা, বেশ, আলোচনায় তুমি আসবে, কিন্তু তার আগে পিউ একটা বক্তব্য শুনিয়ে নি। অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু একটা ব্যাপার শক্তিবাবু, একটা ব্যাপার কিন্তু একেবারে পরিষ্কার, যে সেটা আদিবাসীদের জমি জমা লুট করা হোক বা ওয়াকফ সম্পত্তি হোক, সমস্ত জায়গায় যেভাবে দেদার একটা কিন্তু মাফিয়ারা চলছে, সমস্ত কিছু জেনেও এই শীতকালে শীত ঘুমে রয়েছে প্রশাসন, সে আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর একটা বড় প্রশ্ন আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে উঠে আসতো, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সহমত হয় বা একভাবে কাজ করছে না কেন? তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু গতকাল আরো একবার বললেন, একবারে বলা যায় হুঙ্কার দিলেন যে জম্মু কাশ্মীরের 370 ধারা সেটা কোনো রকম ভাবে কিন্তু আর ফেরাতে পারবে না বা ফেরানো হবে না, দেশে একটাই সংবিধান। কি বলেছেন মোদী, শোনাবো। पूरे देश में सिर्फ और सिर्फ एक ही संविधान चलेगा। वो संविधान है बाबा साहब आम्बेडकर का संविधान, भारत का संविधान। जो भी सामने या पर्दे के पीछे देश में दो संविधान की बात करेगा, उसको देश पूरी तरह से नकार देगा। कांग्रेस और उसके साथियों ने जम्मू कश्मीर में फिर से आर्टिकल 370 की दीवार बनाने का प्रयास किया। वो संविधान का भी अपमान है। महाराष्ट्र ने उनको साफ साफ बता दिया, ये नहीं चलेगा।
আমরা এই যাবৎ দেখছি মাঝে মধ্যে কিন্তু জম্মু কাশ্মীর বিধানসভা সেখানে হই হট্টগোল হচ্ছে 370 ধারা নিয়ে, যেখানে আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গতকালের বক্তব্য, তিনি বলছেন যে কোনো শক্তি কিন্তু ধারা কিন্তু ফেরাতে পারবে না। একেবারে আলোচনা শেষের দিকে আমরা এসে পৌঁছে গেছি এবং এই নিয়ে আমি একটু শক্তিবাবুর রিয়াকশন নিতে চাইবো। শুনুন, আমি আপনাকে আবার বলি, অনুপ্রবেশ বন্ধ ভারতবর্ষটা, আর এই যে ঝাড়খণ্ডের ব্যাপারটা নিয়ে অনুপ্রবেশ, ঝাড়খণ্ডে কতটা জায়গা সীমান্ত আছে এইটা একটু ক্ল্যারিফিকেশন করলে বোঝা যাবে। না আমরা 370 ধারা ফেরাতে পারবে না, সেখানে কংগ্রেস আবার না না সাপোর্ট করছে। এইরকম ডিকটেট করার মতো, উনি তো অটোক্র্যাটের মতো কথা বলছেন। ফেরাতে পারবো না, ভারতবর্ষের সংবিধানটা কারুর সম্পত্তি নয়, ভারতবর্ষের এক প্রায় মানে ফেরাতে চাইছেন তাহলে আপনারা? না, ফেরাতে যাওয়ার ব্যাপার নয়। কাশ্মীরে যদি ভারতবর্ষের 370, তাহলে কাশ্মীরে কেন পরাজিত হলো? আজকে ঝাড়খণ্ডে অনুপ্রবেশই যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে জনগণ গণতান্ত্রিক রায় দিয়ে কেন তাদেরকে পরাজিত একদম করলো? সময় নেই। আমরা আলোচনার একেবারে পঙ্কজবাবু, শেষ মুহূর্তে। পঙ্কজবাবু 10 সেকেন্ড। 370 ফেরানোর কোনো প্রশ্নই নেই। এবং যে পরাজয় যেটা বলছেন সেটা হচ্ছে ডেমোগ্রাফিটা পাল্টে দেওয়া হয়েছে। জম্মুতে কিন্তু বিজেপির একচ্ছত্র, কাশ্মীরে নয়। কারণ সেখানে আমরা জানি কাশ্মীরি পণ্ডিতদের একদম ক্লিনজিং করা আচ্ছা, বোঝা যাচ্ছে। রাজু কি বলবেন? ডেমোগ্রাফিটা এক পাল্টে দিলে 370 জয়টা হয়। ঠিক, আর একটা কথা আমি বলে রাখি, এবং বেশ, একেবারে শেষ করবো এক লাইনে। রাজুবাবু একদম সময় নেই, একদম সময় নেই। রাজুবাবু প্লিজ, রাজুবাবু প্লিজ, রাজুবাবু এক লাইনে। 370 এ এবং 370 বি যেটা সরানোর কথা বলে, যে 370 বি কে সরানো হয়েছে, এ কে সরানো হয়নি। 370 বি মানে যে সেখানকার জমি বাইরের যারা ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কিনতে পারবে। বেশ। আর সেইখানে এথিলিয়াম বলে একটা product মানে সেটাকে আপনারা তৈরি হয়। সমর্থন করেছেন? না না, হ্যাঁ বা না? 370 বি কে সরানো হয়েছে, অর্থাৎ সেইখানকার জমি বাইরের ব্যবসায়ীরা, বাইরের লোকরা কিনতে পারবে। আর সেখানকার জমিটা বিক্রি করা হয়েছে আদানি গোষ্ঠীকে। ব্যবসায়ী বেশ, ওটা দেখার কোথাও গিয়ে তারা রাজনীতি করবার চেষ্টা করছে। যার সময় একদম আমাদের হাতে আজ কেউ নেই একদমই, যে কারণে প্রত্যেকে উপস্থিত যারা আমাদের অতিথিরা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান চারটার খবর আমরা শেষ করছি। তবে হ্যাঁ, অন্যান্য সব খবর এবং পাশাপাশি গতকালই কিন্তু আমাদের এই রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল এবং সেই উপনির্বাচনে জয় জয়কার হয়েছে ঘাসফুল শিবিরে। তা নিয়ে এবং সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ঘটনা, তা নিয়েই বা সাধারণ মানুষ কি ভাবছেন, কি বলতে চাইছেন, কি বুঝছেন, সবটা নিয়েই রয়েছে হাওয়া কেমন। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে এক্ষুনি। দেখলে তো?